BBC. This is the BBC. There are no... বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় আজকে প্রধান খবর। করোনা ভাইরাস আক্রান্ত হবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসা চলছে। সামরিক হাসপাতালে তার প্রথম রাত অতিবাহিত করেছেন তিনি। বাংলাদেশের সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় গ্রেফতার 8 আসামির মধ্যে 3 জনকে আজ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। আমরা ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে সকল আসামিকে মোটামুটি আমরা অ্যারেস্ট করি। এখন তারা রিমান্ডে আছে, জিজ্ঞাসাবাদ করতেছে। তো আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা কাজটা করতেছি। আদালতে উপস্থাপন করছি ডেটটায়, এখনো পর্যন্ত কাজ চলছে। অনুষ্ঠানে আরও থাকবে বিশ্ব সংবাদ, আর শেষে রয়েছে ফোন ইন। এসব নিয়েই বিবিসি বাংলার আজ সন্ধ্যের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। করোনা ভাইরাস আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে ভর্তি হবার পর সেখানে তার প্রথম রাত অতিবাহিত করেছেন। তাকে অক্সিজেন দেওয়া হয়নি, তবে রেমডেসিভির এবং রেজেনারন নামের 2টি ওষুধ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে মিস্টার ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন যে তিনি ভালো আছেন। অন্যদিকে গত শনিবার হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমন বেশ কয়েকজন সিনিয়র রিপাবলিকান নেতা করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। বিস্তারিত শুনুন শাকিল আনোয়ারের কাছে। ওয়াশিংটন ডিসির কাছে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ডোনাল্ড ট্রাম্পের ডাক্তাররা বলছেন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত প্রেসিডেন্টের সামান্য জ্বর আছে, তবে তাকে অক্সিজেন দেবার দরকার হয়নি এবং তার ফুসফুসের ক্ষমতা বাড়াতে তাকে রেমডেসিভির দেওয়া হচ্ছে, যা ভাইরাসের সংখ্যা বৃদ্ধিকে ব্যাহত করে এবং গুরুতর অসুস্থতার সময় কমাতে পারে। তাছাড়া হোয়াইট হাউস ছাড়ার আগে তাকে আরও কিছু ওষুধ দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি পরীক্ষামূলক অ্যান্টিবডি মিশ্রণ। রিজেনার্ন নামে একটি বায়োটেক কোম্পানির তৈরি ওষুধটি দেহে ভাইরাসের পরিমাণ কমিয়ে দিতে পারে বলে সীমিত পর্যায়ের পরীক্ষা দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন মিস্টার ট্রাম্পের বয়স 74 এবং ওজন বেশি, তাই তাকে কোভিড-19 উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগী হিসেবে দেখা হচ্ছে। মিস্টার ট্রাম্প এখনও হাসপাতাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, যদিও অসুস্থ বা দায়িত্ব পালনের অসমর্থ হলে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করার সুযোগ রয়েছে। মিস্টার ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি ভালো আছেন এবং চিকিৎসা ভালোভাবেই চলছে। করোনা ভাইরাস আক্রান্ত ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ভালো আছেন বলে জানা গেছে। এরই মধ্যে জানা গেছে যে গত শনিবার হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এমন বেশ কয়েকজন রিপাবলিকান নেতা করোনা ভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন মিস্টার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ম্যানেজার বিল স্টেপিয়ন, সাবেক উপদেষ্টা ক্যালিয়ান কনওয়ে এবং 2 জন সেনেটর মাইক লি এবং টম টেলিস। ওই অনুষ্ঠানে আগত খুব কম লোকই মাস্ক পরেছিলেন বলে জানা গেছে। অন্যদিকে গত মঙ্গলবার মিস্টার ট্রাম্পের সাথে টিভি বিতর্কে অংশ নেওয়া ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে 2বার পরীক্ষা করা হয়েছে, তবে কোনো ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। ডেমোক্র্যাট শিবির থেকে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট অসুস্থ বলে তাদের প্রচারাভিযানে সাময়িকভাবে মিস্টার ট্রাম্পের ব্যাপারে কোনো নেতিবাচক বিজ্ঞাপন প্রচার স্থগিত রাখা হচ্ছে। শাকিল আনোয়ার। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক গণধর্ষণের ঘটনার মামলায় গ্রেফতার 8 আসামির মধ্যে 3 জনকে আজ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার বিষয়ে জবানবন্দি দিয়েছেন তারা। এর আগে অপর 3 আসামিকে আদালতে হাজির করা হলে সবাই 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনায় আসামিদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। আরও শুনুন ঢাকা থেকে সঞ্জনা চৌধুরীর প্রতিবেদনে।
সিলেটের মুরারিচাঁদ কলেজ বা এমসি কলেজে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় পুরো সিলেট জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। আজও এমসি কলেজের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এছাড়া প্রতিবাদী সভা, অবস্থান কর্মসূচি ও পদযাত্রার মাধ্যমেও ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ছাত্র ও সংস্কৃতি কর্মীরা। এ সময় তারা দ্রুত জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এমসি কলেজের এই ঘটনার পরে মানুষ একদিকে যেমন ক্ষুব্ধ, তেমনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান সেখানকার সংস্কৃতি কর্মী রজত কান্তি গুপ্ত। এখন আমাদের মেয়েরা তারা আসতে চাচ্ছে, কিন্তু তাদের পরিবার এখন তাদেরকে সেইভাবে নিরাপদ মনে করছে না। এই যে একটি ঘটনার কারণে আমাদের চলাফেরায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য এদের যারা মদত দেন, বিভিন্ন জনের কাছ থেকে তারা সাহায্য সহযোগিতা পান, এই মদতদাতাদেরকেও চিহ্নিত করতে হবে এবং একই সাথে একটি সামাজিক প্রতিরোধ বেষ্টনী গড়ে তুলতে হবে। এবং এখানে আমরা সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্কৃতি কর্মী সকলকে কাজ করতে হবে, এটাই আমরা মনে করি। গত 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় ওই দম্পতি নিজেদের প্রাইভেট কারে এমসি কলেজ এলাকায় বেড়াতে গেলে একদল তরুণ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এই ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে সিলেটের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 3 জনকে সহযোগী হিসেবে উল্লেখ করে মোট 9 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে 3 দিনের মধ্যে এজাহারভুক্ত 6 আসামিসহ 8 জনকে গ্রেফতার করে। এর মধ্যে শুধুমাত্র একজন এমসি কলেজের শিক্ষার্থী এবং বাকি 7 জন বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে প্রথম অভিযানে গিয়েছিলেন শাহপরান থানার এসআই সোহেল রানা। সেখানে ওই প্রাইভেট কার থেকে তিনি ধর্ষণের আলামত সংগ্রহের পাশাপাশি ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেন। তাড়াতাড়ি আমি আমার গাড়িটা নিয়ে চলে আসছি তাড়াতাড়ি এমসি কলেজের হোস্টেলের সামনে। আমি এমসি কলেজের ভিতর ঢুকে গেছি মোটর সাইকেল দিয়ে। পরে ওই যে আপনার প্রাইভেট কার, পরে যে জায়গায় ঘটনা ছিল ওই জায়গায় যে 1 নাম্বার আসামি তার হলের পাশে আর কি, ওই জায়গায় আমি গাড়িটা খুলে পরে দেখলাম যে অনেক কিছুই আলামত জায়গা আছে, ওদের সাথে সাথে আমি এগুলো ছবি নিয়ে নিলাম। তারপর ওর রুমে গিয়ে আলমারি খুলে এগুলো ভেঙে পরে অস্ত্র, এগুলো বিভিন্ন আলামত, এগুলো অস্ত্র টস্ত্র এগুলো উদ্ধার করছি। তারপর যথারীতি যেভাবে সিজার লিস্ট আর কি করা হয়েছে আর কি। পরে সিআইডি এসে পরে ওইগুলো সবকিছু আলামতগুলো করছে এরা। এ ঘটনায় দায়ের করা মামলায় আজ বেলা 1টার দিকে 3 আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ হাজির করা হয়। তারা 3 জনই ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী। গতকাল রাতে অপর 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও তিনি জানান। মামলায় গ্রেফতার সন্দেহভাজন প্রত্যেককেই বিভিন্ন দিনে 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়। আগামীকাল রোববার বাকি 2 আসামির রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আদালতে তাদের জবানবন্দি শেষে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার। আমরা ঘটনা ঘটার 36 ঘন্টার মধ্যে সকল আসামিকে মোটামুটি আমরা অ্যারেস্ট করছি। এখন তারা রিমান্ডে আছে, জিজ্ঞাসাবাদ করতেছে। তো আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা কাজটা করতেছি। আদালতে উপস্থাপন করছি ডেটটায়, এখনো পর্যন্ত কাজ চলছে। এটা তো তদন্তাধীন বিষয়। শুরু থেকে যেভাবে করা উচিত ছিল সেভাবে হচ্ছে। আলামত সংরক্ষণ করা, তারপর আসামি গ্রেপ্তার করা, আসামিদের জিজ্ঞাসাবাদ করা, সবগুলো প্রসিডিউর মেনটেন চলছে। আসামির 164 করা, আপনি জানেন গতকাল 3 জন 164 করছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আজকেও আমরা 3 জনকে পাঠাইছি। মানে তদন্তের প্রসিডিউরাল ওয়ে যেটা আছে সেটা আমরা করছি। এদিকে এই ধর্ষণের ঘটনায় রিমান্ডে থাকা এজাহারভুক্ত অপর 2 আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ বেলা 12টার দিকে পুলিশের বিশেষ প্রহরায় ওই 2 আসামিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার ওই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ল্যাবে বাকি 6 আসামির নমুনা সংগ্রহ করা হয়েছিল। সঞ্জনা চৌধুরী। শ্রোতাদের জানিয়ে দিই যে আজকের প্রবাহে রয়েছে ফোন ইন। বাংলাদেশের সিলেট এবং খাগড়াছড়ির 2টি গণধর্ষণের ঘটনা নিয়ে সমাজে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আবার তার মধ্যেও এসব ঘটনার জন্য নারীকেই দায়ী করার একটা প্রবণতাও অনেক সময় দেখা যাচ্ছে। ধর্ষণ নিয়ে সমাজের এই দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে দেখেন, এ নিয়েই হবে আজ শনিবার প্রবাহের ফোন ইন। শুনতে পাবেন একটু পরেই। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খানের কাছে। নাগোর্নো কারাবাখে বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আজারবাইজানের বাহিনী তাদের অভিযান চালিয়ে যাচ্ছে। প্রচণ্ড গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে প্রধান শহর স্টেপানাকার্ড থেকে আর্মেনিয়ান বেসামরিক লোকেরা পালিয়ে যাচ্ছে। আর্মেনিয়ান বিচ্ছিন্নতাবাদী প্রশাসনের প্রধান আরাইক হারুতিয়ান বলেছেন, আক্রমণ মোকাবেলার জন্য তিনি যুদ্ধরত একটি দলে যোগ দিচ্ছেন। আজারবাইজান বলছে, আর্মেনিয়ানদের কামানের গোলায় নাগোর্নো কারাবাখ সংলগ্ন শহরগুলোয় বেসামরিক লোকেরা হতাহত হচ্ছে।
সুদানে কয়েক বছর ধরে চলতে থাকা সংঘাত অবসানের জন্য কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর একটি জোট ও সরকারের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরকারীদের মধ্যে সুদানের দারফুর অঞ্চলের কয়েকটি বিদ্রোহী গ্রুপ রয়েছে, যেখানে 2003 সাল থেকে চলতে থাকা সহিংসতায় কয়েক লক্ষ লোক নিহত হয়েছে। প্রতিবেশী দক্ষিণ সুদানের রাজধানী জুবায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন এবং একে বড় ঘটনা বলে অভিনন্দন জানানো হলেও দুটি প্রধান বিদ্রোহী গ্রুপ এই চুক্তিতে স্বাক্ষর না করায় অনেকের উদ্বেগ রয়ে গেছে। ভারতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী কোভিড-19 আক্রান্তে মৃতের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর ভারতই হচ্ছে পৃথিবীর তৃতীয় দেশ যেখানে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা লক্ষ ছাড়ালো। দেশটিতে সংক্রমণের সংখ্যা এখন 60 লক্ষ ছাড়িয়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে। করোনা ভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে স্পেনের রাজধানী মাদ্রিদে শুক্রবার রাতে যে আংশিক লকডাউন বলবৎ করা হয়, মানুষজন তা মানছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে সমস্ত সড়কে স্বাভাবিক সময়ে লোকের ভিড় থাকে সেসব সড়কে গতরাতে মানুষজন ছিল খুবই কম। মাদ্রিদের 50 লক্ষ বাসিন্দাকে তাদের মহল্লার মধ্যে থাকতে বলা হচ্ছে। জার্মানি তাদের পুনরকেন্দ্রীকরণের 30তম বার্ষিকী উদযাপন করছে, তবে করোনা ভাইরাসের জন্য জমায়েতের উপর নানা বিধিনিষেধ দেওয়া হয়েছে। পটসডামে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার বলেছেন, এখনো নামে পশ্চিম এবং পূর্ব জার্মানি রয়েছে, কিন্তু এই দুই অঞ্চলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য এখন আর নেই। মার্কিন একটি গবেষণা সংস্থা বলছে ক্যাম্বোডিয়া তাদের বৃহত্তম নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্র নির্মিত একটি স্থাপনা ভেঙে ফেলেছে। গত বেশ কিছুদিন ধরেই কানাঘুষে শোনা যাচ্ছে যে ক্যাম্বোডিয়া তাদের রিম নৌঘাঁটি ব্যবহারের জন্য চীনের সাথে একটি চুক্তি করছে, তবে সে দেশের প্রধানমন্ত্রী ওই গুজব নাকচ করেছেন। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের হাথরাসে যখন এক দলিত তরুণীর ধর্ষণ এবং হত্যা নিয়ে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই সেই রাজ্যেই আরও একটি ধর্ষণ এবং মৃত্যুর খবর এসেছে। বলরামপুরে 22 বছরের এক ছাত্রীর গণধর্ষণের পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। হাথরাসের ঘটনার মতনই এতেও পরিবার অভিযোগ করছে যে রাতের অন্ধকারে পুলিশ জোর করে মৃতদেহ দাহ করিয়েছে এবং মামলাটি ধামাচাপা দিতে চাইছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষণ ও পরে নির্যাতিতার মৃত্যু নিয়ে যখন সারা ভারত উত্তাল হয়ে উঠেছে, রাজধানী দিল্লি সহ নানা শহরে প্রতিবাদ মিছিল হচ্ছে প্রতিদিনই, তার মধ্যেই ওই উত্তরপ্রদেশেই আরও একটি গণধর্ষণ এবং নির্যাতিতার মৃত্যুর ঘটনা সামনে এসেছে। 29শে সেপ্টেম্বর বলরামপুরের মাঝৌলি গ্রামের 22 বছর বয়সী দলিত শ্রেণীর এক ছাত্রী আইন নিয়ে স্নাতক স্তরে পড়ার জন্য কলেজে ভর্তি হতে গিয়েছিল। তখনই তাকে অপহরণ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবার বলছে, গণধর্ষণের পরে অভিযুক্তরা তাকে ব্যাপক মারধর করে এবং একটি রিকশায় চাপিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। প্রথমে তারা বুঝতেই পারেননি যে বাড়ির মেয়েটির সঙ্গে এই অত্যাচার হয়েছে। ওই তরুণীর বড় ভাই বিবিসিকে বলছিলেন, 7 बजे लड़की आई, रिक्शे वाले छोड़ दिए, रिक्शे वाले बाबूजी ने पैसा भी दिया। वो अभी ये सोच रहे हैं कि लड़की कहीं बीमार थी या किसी हालत से आई है। নির্যাতিতার বড় ভাইয়ের কথায় সন্ধ্যা 7টা নাগাদ তার বোনকে এক রিকশা চালক পৌঁছিয়ে দিয়ে যায়। তাদের বাবা ভেবেছিলেন মেয়ে কোথাও অসুস্থ হয়ে পড়েছিল, রিকশার ভাড়াও বাবাই মিটিয়ে দেন। তারপরে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি জানান, ধর্ষণ আর মারধরের কারণে ছাত্রীটির অবস্থা গুরুতর, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পথেই মারা যায় বোন, জানাচ্ছিলেন নির্যাতিতার বড় ভাই। বলরামপুরেও হাথরাসের ঘটনার মতোই রাতের অন্ধকারে পরিবারের ওপরে চাপ তৈরি করে মরদেহ দাহ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠছে। তারা বলছেন, ঘটনার রাতে থানাতেই মরদেহ রাখা ছিল, তারপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আর সেদিনই রাতে জোর করে দাহ করিয়ে দেওয়া হয়। পরিবার বলছে, ঘটনার পর 4 দিন কেটে গেলেও মূল অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের কাছে শুধুই সময় চাইছেন পুলিশ কর্মকর্তারা। নির্যাতিতার মা বিবিসিকে বলছিলেন, कल 4 बजे आए तो पूछने लगे कि क्या हुआ, पकड़े तो कहे हमारे पास टाइम नहीं था। फिर इतने में मीडिया वाले बुलाए, बात करने लगे। फिर कोतवाल ने बोले, মৃতা তরুণীর মায়ের কথায় প্রথমে তো থানার অফিসারেরা বলেছিলেন তাদের হাতে নাকি সময় নেই। পরিবারের অভিযোগ মতো এফআইআরও নিতে চাওয়া হয়নি প্রথমে। তারপরে সংবাদ মাধ্যমে ঘটনাটা প্রচার হওয়ায় 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলেছিল পুলিশ। সেই সময়ও পার হয়ে গেছে। এখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলছেন 2 দিন সময় দিন, কিন্তু আর কতদিন? 4 দিন হয়ে গেল মেয়ের ওপরে অত্যাচার হয়েছে, সে মারা গেছে, বলছিলেন নির্যাতিতার মা। পরিবারটির অভিযোগ, পুলিশ মামলাটি ধামাচাপা দিতে চাইছে আর এর ফলে গ্রামটিতে ক্ষোভ বাড়ছে। পুলিশ অবশ্য বলছে যে তারা 4 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, আরও কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকেই দ্রুত গ্রেপ্তার করা হবে।
বলরামপুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট দেবরঞ্জন ভার্মা বলছেন, নির্যাতিতার পরিবারের দাবি মতো তো কাউকে সাজা দিয়ে দেওয়া যায় না। তাঁরা তদন্ত চালাচ্ছেন, ময়নাতদন্তের রিপোর্টও এসেছে, যেখানে ধর্ষণের কথাও লেখা আছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে রয়েছে আজকের ফোন ইন পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে। সেখানে অপেক্ষা করছেন রাকিব হাসনাত। শ্রোতাদের এখন নিয়ে যাচ্ছি তার কাছে। রাকিব। ধন্যবাদ পুলক। বিবিসি বাংলার আজকের ফোন ইনে শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসনাত। আজকের ফোন ইনের বিষয় বাংলাদেশে সম্প্রতি সিলেটে এবং খাগড়াছড়িতে ঘটা দুটি গণধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু এখনও বাংলাদেশে অনেক সময় ধর্ষণের শিকার নারীকেই ঘটনার জন্য দায়ী করার প্রবণতা রয়েছে। অপরাধীর চেয়ে ধর্ষিতা নারীর পোশাক আশাক চলাফেরা নিয়ে অনেক মানুষ প্রশ্ন তোলেন। ধর্ষণ নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে দেখেন? এ নিয়ে এখন কথা বলবেন সিরাজগঞ্জ থেকে রাবেয়া তালুকদার। হ্যাঁ, এটা হচ্ছে সুশিক্ষা এবং মস্তিষ্কের জন্য এটা ঘটে থাকে এবং পারিবারিক গাইড কন্ট্রোল দেয় মেয়েদেরকে বেশি, সেভাবে ছেলেদেরকে দেওয়া হয় না। আর যেভাবে যদি ছেলেদেরকে দেওয়া হতো তাহলে এই ধর্ষণের প্রবণতা ঘটতো না। আর দ্বিতীয় কথা, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং চোখের দৃষ্টিভঙ্গি বদলালে, পুরুষতান্ত্রিক সমাজের যেগুলো দৃষ্টিভঙ্গি আছে এগুলা দৃষ্টিভঙ্গি বদলালে আমি আশা করি যে এই ধর্ষণ থেকে মুক্তি পাবো। এবং ধর্ষণের শাস্তি হিসাবে অবশ্যই তাৎক্ষণিক শাস্তি দিলে তাহলে এই ধর্ষণ থেকে আমরা মুক্তি পাবো। ধন্যবাদ আপনাকে। এবার সিলেট থেকে সুমাইয়া আক্তার লিজা। জি বলুন। আমি ধর্ষণ রোধ করা নিয়ে যদি আমি কিছু বলি, ক্ষোভের জায়গা থেকে যদি আমি বলি, তাহলে বলবো যে ধর্ষণের শিকার হলে ধর্ষিতাকে হাসপাতালে নেওয়া হলো কিনা, মামলা দায়ের হলো কিনা, মামলা কে দায়ের করলো, এই নিয়ে কথা বলা হয়। তারপর আর খুব বেশি একটা কথা শোনা যায় না। কিন্তু আমাদের মিডিয়া জগৎটা যদি এরকম হতো যে মামলা কতদিনে শেষ হলো, শাস্তি কি হলো, ধর্ষণকারী সামাজিক বর্তমান অবস্থা কেমন, এগুলো নিয়ে আলোচনা করা হতো, তাহলে আমার কাছে মনে হয় নতুন নতুন ধর্ষণকারী জন্ম হতো না। আর ধর্ষণের শাস্তিটা আমার কাছে মনে হয় এটা একটা খুবই জঘন্যতম কাজ, যার জন্য এই শাস্তিটা সবার সম্মুখে হওয়াটাই খুব। এবং আরেকটা বিষয় যেটা, যে পোশাক আশাক নিয়ে যে কথাটা বলা হচ্ছে, যে এখানে দেখা যাচ্ছে যে ঠিক আছে যে নারীর পোশাক আশাক ঠিক না বলা হচ্ছে, সেটা যেই ধর্ষিতা তার না, এটা নারীর একটা নারীকে যদি দুটো ভাগ করি, একটা ভাগের দেখা যায় যে নোংরা মানসিকতার নারীগুলো এই কাজগুলো পোশাক আশাক চলাফেরায় আর যেটা প্রভাব পড়ছে পুরো নারী জাতির উপর। এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না, আমরা আমাদের পাশের দেশ ভারতের দেশের কথা বলবো, যে এখন আমার মনে হয় এটাকে নিয়ে পুরো বিশ্ব একটা তোলপাড় হওয়া উচিত এবং শাস্তিটা চরম পর্যায়ে হওয়া উচিত। কারণ তা না হলে একদিন মানুষ রোকেয়া সাখাওয়াত হোসেনকে বকা শুরু করবে যে কেন তুমি নারী শিক্ষার অদ্ভুত হলে। অর্থাৎ আপনি শাস্তির উপর জোর দিচ্ছেন। সমস্যার সম্মুখীন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবার ঢাকা থেকে সাবরিনা শক্তি। ধর্ষণ নিয়ে সমাজের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুবই জরুরি বলে আমি মনে করি। কারণ ধর্ষিত হলে সে নারীকেই তার পোশাক আশাক চলাফেরা নিয়ে দায়ী করা হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ভার্বাল বুলিং করা হচ্ছে। তাছাড়া আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের যে ছাত্রী ফাতেমা, তার সাথে প্রতারণামূলক ধর্ষণে উল্টো ধর্ষণকারীর পক্ষেই মিছিল বের করা হয়েছে। অপরদিকে আমরা আরো লক্ষ্য করছি যে সাম্প্রদায়িক শক্তি উত্থান হচ্ছে, যা নারীদের জন্য অশনি সংকেত এবং এই দেশ ধীরে ধীরে নারীদের জন্য ভীষণভাবে অনিরাপদ হতে চলেছে এবং আমাদেরকে খুবই হতাশাব্যঞ্জক পরিস্থিতি পার করতে হচ্ছে। আমি মনে করি সকলকে নিয়ে সামাজিক আন্দোলন ছাড়া ধর্ষণ প্রতিরোধ সম্ভব নয়। এর পাশাপাশি নারীদের বৈষম্য দূরীকরণে, নারীদের সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রদত্ত যে সিডু সনদ, এই সিডু সনদের সঠিক বাস্তবায়নের মাধ্যমেও কিন্তু আমরা ধর্ষণ প্রতিরোধ সম্ভব বলে মনে করছি। এবং আমি সর্বোপরি আরো বলতে চাই যে নারীদের প্রতি আমাদের যে মানসিকতা, নারীদের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই মানসিকতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। এবার রংপুর থেকে বিলকিস আক্তার। জি, আমি শুরুতে বলতে চাচ্ছি যে ধর্ষণের মূল কারণ কখনোই নারী পোশাক হতে পারে না। কারণ আমরা দেখেছি যে 6 মাস বয়স থেকে শুরু করে
সকল বয়সের শিশুরা এবং অনেক পর্দাশীল নারী বা মেয়েও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। অপরদিকে দেখা যায় যে রাস্তায় পড়ে থাকা উন্মাদ নারীও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিছুতেই নারীর পোশাককে দায়ী করতে পারি না। আমার মতে ধর্ষণের মূল কারণ হলো দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। কারণ ইতোমধ্যে যত ধর্ষণ হয়েছে সেটার সাময়িক শাস্তি হলেও চূড়ান্ত কোনো শাস্তি কিন্তু হয়নি, যার ফলেই আজ প্রতিদিন ধর্ষণের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই যে একটি ধর্ষিত পরিবার কতটা যে আহাজারি কষ্ট বেদনা সেটা শুধু তার পরিবারে জানে, এটা সমাজের লোক কিন্তু জানে না। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবার বরিশাল থেকে মোসাম্মত রাবিয়া। বর্তমানে বাংলাদেশে যে জঘন্যতম ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার জন্য আমাদের দেশে অধিকাংশ মানুষই মেয়েদেরকে দায়ী করেন। মেয়েদের উপর এই অভিযোগ করার মতো বা দোষারোপ করার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। কারণ একটি মেয়ের পোশাকে যদি ধর্ষণের কারণ হতো, তাহলে মেয়েরা যখন বোরকা পরে বাইরে বের হয় তখন তারা ইফটিজিং এবং ধর্ষণের শিকার হতো না। আমি নিজে যখন বোরকা পরে কলেজে যাই তখন বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়, যেমন কুকথা শুনতে হয়, কেউ বাজে কথা বলে যে ঠিক, তাহলে এটাও কি পোশাকের দোষ? আমার এটাই প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। এবার ঢাকা থেকে আব্দুল লতিফ। জি, আমি শুনতে পাচ্ছি। জি বলুন। জি, আমার মতামত হলো যে অনেকেই নারীর পোশাক বা অন্যান্য কিছু দায়ী করে। আমার মতামত হচ্ছে হলো এদেশে বিচারহীনতা। সঠিক বিচার যদি সঠিক সময়ে হয় তাহলে আমার মনে হয় এই অপরাধটা অনেকটা কমে যাবে। দেখুন, বিচারহীনতা, আমরা দর্শনের খবর শুনছি, কিন্তু প্রতিদিন কিন্তু বিচার হচ্ছে, রায় হচ্ছে, কার্যকর হচ্ছে এমন কিন্তু আমরা শুনছি না, খুবই কম শুনছি। এরপরে ঘটনার পরে একটা রাজনৈতিক পরিচয় থাকে, হ্যাঁ, সেখানে আবার আরো সমস্যা। এগুলো থেকে আমরা যদি বের হয়ে আসতে পারি তাহলে মনে হয়। অর্থাৎ আপনি বলছেন যে বিচার হওয়া জরুরি, বিচারের উদাহরণ তৈরি হলে এই সংকট কমবে বলে আপনি মনে করছেন। আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবার নওগাঁ থেকে ফিমা ফেরদৌস। আমি মনে করি যে সমাজের যে দৃষ্টিভঙ্গি, যে পোশাকের কারণেই শুধু নারী ধর্ষণ হচ্ছে, আসলে এটা আমাদের মানসিকতার একটা চরম বিপর্যয় অবস্থা। সমাজে এই ধরনের ভুলভ্রান্তির কারণে কিন্তু নারীরা আরো বেশি হয়রানির শিকার হচ্ছে এবং এই ধরনের চিন্তা চেতনার জন্য ধর্ষকরা আরো বেশি অনুপ্রাণিত হচ্ছে আমি মনে করি। ইদানিং আমরা দেখছি সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার ঢাকা থেকে শারমিন আক্তার। শারমিন আক্তার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। জি বলুন। জি, ওই যে দর্শিত হলো তাকে নিয়ে এভাবে মন্তব্য করাটা তো সত্যি খুব দুঃখজনক। তবে আমার মনে হয় কি, মানে এটা মানুষের মূল বক্তব্য না। মানুষ যেহেতু ওই দর্শনকারীকে কিছু বলতে পারে না, বিদায় মানুষ তো কিছু একটা বলবে। তাই মানুষ বলে যে তুমি এই কাপড় পরছো কেন, ওই কাপড় পরলে এরকম হতো, বা ঘর থেকে না বেরোলেই হতো। আমার মনে হয় মানুষ এটা মানে ওই জায়গায় তো কিছু করতে পারছে না, বিদায় মনে হয় মানুষ এইটা বলে। আপনাকে ধন্যবাদ। আপনি যদি দেখেন ওই সিলেটের ঘটনা, যদি দেখেন একজন মেয়ে তার স্বামীর সাথে গেছে, এখন মানে আমি তো মনে করি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে না যে তুমি গেছো কেন তোমার স্বামীর সাথে, বা স্বামীর সাথে গেছেও। আরো অনেক ঘটনা দেখবেন আপনি, বা আমরা সবসময় দেখি, ঘরের ভিতরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে ওখানে দর্শন করা হয়। 1 বছরের শিশু, 3 বছর 6 বছরের শিশু যে ভাত খেতে পারে না তাকে দর্শন করা হয়। মানে তখন কি বলবেন? আসলে আমার মনে হচ্ছে কি এগুলো মূল কথা না। মানুষ কিছু করতে পারে না বিদায় মানুষ এটা বলে, বিকল্প একটা বলে। আপনি বলছেন যে মানুষ ঘটনাগুলো প্রতিরোধ করতে পারছে না বলে মানুষ এই ধরনের বিষয়গুলো কিংবা মানুষ রাস্তায় বের হবে, তার স্বাধীনভাবে তার স্বাধীনতা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা রাষ্ট্রকে এই মানে বিচারের ব্যবস্থা করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। শাস্তি তো অনেক পরে। আমরা দেখি অপরাধ কিংবা দর্শনকারীদের একটা আস্থার জায়গা হয়ে গেছে সরকার। ওই আস্থাটা ভেঙে কিভাবে শাস্তির বিধান করবে এটা সরকারই জানে। হ্যাঁ, আমি শুধু বলবো এইটা যে বিচার নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। এবার রাঙ্গামাটি থেকে তিসা লার্মা। হ্যাঁ, আমি তিসান লার্মা। জি বলুন। রাঙ্গামাটির লঙ্গদু থেকে। জি বলুন। এখন আমার মন্তব্য হলো, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সুবিখ্যাত সুশিক্ষিত প্রধানমন্ত্রী। তিনি বিদেশের বহু ডিগ্রি অর্জন করেছেন। সে সাথে
মিস্টার লারমা, আমাদের আজকের ফোন ইনের বিষয় হলো যে এই ধর্ষণের ক্ষেত্রে নারীকে এই ঘটনার জন্য দায়ী করার যে প্রবণতা এবং অপরাধীর চেয়ে ধর্ষিতা নারীর পোশাক আশাক চলাফেরা নিয়ে যে মানুষের প্রশ্ন তোলা, ধর্ষণ নিয়ে সমাজের এই দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে দেখেন? জি, এখন আমি এই দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ দেখে মানুষের মানসিকতার জন্য মানুষ যিনি অপরাধী তিনি তো এই উনার মানসিকতায় তাই ওনাকে দর্শক বানিয়ে দিচ্ছে, ওনার মানসিকতায় ওনাকে অপরাধ করতে উদ্বুদ্ধ করছে। নারীর পোশাক আশাক এবং ব্যবহারের ক্ষেত্রে তা নির্ভর করে না। তারপর আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যেরূপ একজন সুবিখ্যাত শিক্ষিত লোক, তাছাড়া ওনার সরকারের মধ্যে উচ্চ পর্যায়ে থেকে নিম্ন স্তর পর্যন্ত অনেক নারী কর্মরত আছেন। এখনো বাংলাদেশের যে অব্যাহত নারী ধর্ষণ, হত্যা, নিপীড়ন এগুলোর বিচার হচ্ছে না কেন? যেমন আমাদের পার্বত্য অঞ্চলের বাদই দিই, পার্বত্য অঞ্চলের বাইরেও সমতলেও অব্যাহত ভাবে নারী ধর্ষণ, হত্যা, নিপীড়ন হচ্ছে। আর পার্বত্য অঞ্চলের যদি আমি বলতে চাই, এখানে তো যে সকল হত্যাকাণ্ড ঘটনা ঘটে, নিপীড়নের ঘটনা ঘটে, এগুলোর বিচার হয়নি বলে আপনি মনে করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার লালমনিরহাট থেকে দিলারা বেগম। জি, আমি মনে করি বাংলাদেশের মেয়েদের পোশাক, চলাফেরা, চলন বলন সব ঠিক আছে, ঠিকঠাকই আছে। এসব মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে পুরুষ শাসিত সমাজে কিছু সংখ্যক কুরুচির পুরুষের অশুভ শক্তির প্রভাব। এইসব অনাচার দূর করার জন্য পুরুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর সারা বাংলাদেশে কিছু লোক আছে যারা যখন যে রাজনৈতিক ক্ষমতাশালী দল সরকার হন সেই দলে যোগদান করেন এবং এই ধরনের অপরাধ নির্বিচারে করে থাকেন। ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলির উচিত এদের পূর্বতন কর্মকাণ্ডের বায়োডাটা জোগাড় করা এবং দলে এই সব লোককে জায়গা না দেওয়া। আর যেসব নারী হয়ে অন্য নারীকে দোষারোপ করে বা পাশে দাঁড়ায় না, আমি মনে করি সেই সব কুমন্তব্য করা নারীরা বিকারগ্রস্ত, এদেরকে মেন্টাল হসপিটালে রাখা উচিত। আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এবার ঢাকা থেকে খাদিজা আক্তার। জি, আমি মনে করি যে পুরুষতান্ত্রিক সমাজে মানে সর্বোচ্চ পুরুষের যে মহত্ব ও প্রাধান্য প্রতিষ্ঠার নেতিবাচক ফল হিসেবেই ধর্ষণের মূল কারণকে অবহেলা করে নারী পোশাক ও চালচলনকে দায়ী করা হয়। আর যেটা হচ্ছে মানে পারিবারিকভাবে নারীকে শ্রদ্ধা করার বিষয়টা ছোটবেলা থেকেই শিশুদেরকে মানে বাচ্চাদেরকে সেটা শেখানো হয় না আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জরুরি কাজে মহিলাদেরকে সমাজের যে বেঁধে যাওয়ার সময়, সঠিক সময়, সেটার বাহিরে গিয়েও মানে বের হতে হচ্ছে। তখন এটা মানে বের হওয়া মানে এই সময়ের বাইরে, সমাজের বেঁধে দেওয়া সময়ের বাইরে বের হওয়া মানে তাকে ধর্ষণ করা যাবে এরকম চিন্তা ভাবনাটাও ভুল চিন্তা ভাবনা। এবং আরেকটা বিষয় হচ্ছে বিচারের দীর্ঘসূত্রিতা এবং আমি মনে করি বিচার খুব দ্রুত হয়ে যাওয়া উচিত যারা ধর্ষণ করে তাদের। আর হচ্ছে এটা জনসম্মুখে হওয়াটা খুব জরুরি, মানে দৃষ্টান্তমূলক শাস্তি হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আপনি মনে করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার পঞ্চগড় থেকে পিঙ্কি রানী। জি, আমি পিঙ্কি রানী, পঞ্চগড় মারিয়া জাগিরপাড়া হতে। আমি মনে করি বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে পুরুষদের যতটুকু অধিকার আছে নারীদেরও তেমনি অধিকার আছে। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের নারী সমাজকে খারাপ চোখে দেখি, ফলে এ ধরনের নারীদের প্রতি বিরূপ মন্তব্য বা দৃষ্টি দিচ্ছি আমাদের সমাজ বা রাষ্ট্র। বলবো যে যারা এই ধর্ষণের শিকার হচ্ছে এবং তাদের যেন সঠিক বিচার হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আর এর মাধ্যমেই আজ শেষ করতে হচ্ছে ফোন ইন। আজ যারা সুযোগ পেলেন না তারা হয়তো সামনে নিশ্চয়ই বিবিসি বাংলার ফোন ইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর এর মাধ্যমে বিদায় নিচ্ছি, ফিরে যাচ্ছি লন্ডনে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ রাকিব। ফোন ইন শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার রাতের অধিবেশন আজকের পরিক্রমায় বাংলাদেশের সময় রাত 10:30টায় শুনতে পাবেন একটি আলোচনা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে অচলাবস্থা দেখা দিয়েছে, একই রকম অচলাবস্থা চলছে তাদের ভাষাঞ্চরে আবাসনের প্রশ্নেও, এবং এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে কেন, এ নিয়ে আলোচনা হবে। আশা করি শুনবেন।
অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর জানিয়ে দিয়ে আরেকবার, করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসা চলছে। হাসপাতালে তিনি তার প্রথম রাত অতিবাহিত করেছেন। বাংলাদেশের সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার 8 আসামির মধ্যে 3 জনকে আজ রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে। শেষ করছি প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত 10:30টায়, ভারতের সময় রাত 10টায় শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।